My subject is war and the pity of war. The poetry is in the pity. সৈনিকের শৌর্য বিক্রম বা দেশপ্রেমিকের বীরগাথা নয়, যুদ্ধের ভয়াবহতা আর অসারতাই যার কবিতার মূল উপজীব্য, সেই ইংলিশ ওয়ার পোয়েট উইলফ্রেড ওয়েনের ফেমাস পোয়েম অ্যানথেম ফর ডুমড ইউথ আজ আমরা পড়তে চলেছি। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা উইলফ্রেড ওয়েনের অ্যানথেম ফর ডুমড ইউথ কবিতাটি লাইন বাই লাইন বুঝে নেব বাংলাতে। তবে অবশ্যই তার আগে কবির বিষয়ে এবং এই পোয়েমের টাইটেল অ্যান্ড স্ট্রাকচারের ব্যাপারেও আলোচনা করে নেব। Some basic information about the poet Wilfred Owen. Wilfred Owen is one of the most admired war poets. Admired কারণ তার কবিতা প্রথম বিশ্বযুদ্ধের হরর, ভয়াবহতাকে, নৃশংসতাকে মানুষের সামনে তুলে ধরেছিল কোনো রকম ন্যাশনালিজম, পেট্রিয়টিজম বা রোম্যান্টিসিজমের সুগার কোটিং ছাড়া। সেই সময় যুদ্ধে গিয়ে বহু সৈনিক ফিজিক্যাল উন্ড, শারীরিক আঘাতের পাশাপাশি অন্য এক সমস্যা থেকে সাফার করত, তা হলো শেল শক। ক্রমাগত যুদ্ধের আতঙ্কের মধ্যে থাকতে থাকতে আর বম্বিং, গানফায়ার, ওই বীভৎস আওয়াজের জন্য তাদের মধ্যে সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স, মানসিক সমস্যা তৈরি হতো। এই শেল শক থেকেই রিকভারির জন্য ওয়েনকে ক্রেগ লকহার্ট ওয়ার হসপিটালে ভর্তি হতে হয়, যেখানে তার পরিচয় হয় সিগফ্রিড সাসুনের সাথে, যিনি আরেকজন র্যাডিক্যাল অ্যান্টি ওয়ার পোয়েট। এবং তারপর অ্যাজ দে সে দ্য রেস্ট ইজ হিস্ট্রি। সাসুন তার জীবনে একজন মেন্টরের ভূমিকা পালন করেন, তাকে কবিতা লিখতে এনকারেজ করেন। 1917 to 1918 ওয়েনের জীবনের মোস্ট প্রোডাক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাস্ট ইয়ার অফ হিজ লাইফ, যখন তিনি তার ফেমাস এবং ইম্পর্ট্যান্ট কবিতাগুলি লিখছেন, লাইক অ্যানথেম ফর ডুমড ইউথ, স্ট্রেঞ্জ মিটিং অ্যান্ড ডুলস এট ডেকোরাম এস্ট। যুদ্ধ শেষ হওয়ার ঠিক এক সপ্তাহ আগে এই তরুণ প্রতিভা মারা যান, কিল্ড ইন অ্যাকশন, যুদ্ধে প্রাণ ত্যাগ করেন অ্যাট দ্য এজ অফ অনলি 25। আর্মিস্টিস ডে, অর্থাৎ যেদিন ফর্মালি যুদ্ধ শেষ হয়, যখন চার্চের ঘণ্টাধ্বনির মাধ্যমে এই আনন্দের খবরে সবাই সেলিব্রেট করছিল, ঠিক সেই সময় ওয়েনের মায়ের কাছে তার ছেলের মৃত্যু সংবাদ নিয়ে টেলিগ্রাম পৌঁছেছিল। ইন্টারেস্টিংলি, আজ যেই কবিতাটি আমরা পড়তে চলেছি, অ্যানথেম ফর ডুমড ইউথ, সেটিও শুরু হচ্ছে চার্চ বেলের এই প্রসঙ্গতেই। নেক্সট, দ্য টাইটেল অফ দ্য পোয়েম। সিগফ্রিড সাসুন যে শুধু ওয়েনকে কবিতা লিখতেই অনুপ্রেরণা দিতেন তা নয়, ওয়েনের কবিতার রিভিশনও তিনি করে দিয়েছিলেন। কিছু শব্দের অদল বদল ঘটিয়ে কবিতাটিতে একটি অন্য মাত্রা যোগ করেছিলেন তিনি। টাইটেলের এই অ্যানথেম ওয়ার্ডটি সাসুনই সাজেস্ট করেছিলেন। নাও দিস ওয়ার্ড অ্যানথেম হ্যাজ টু মিনিংস। ফার্স্ট ওয়ান is a song of praise and loyalty which is very rousing, খুব উদ্দীপক, উৎসাহ ব্যঞ্জক, যা কোনো দেশ, দল বা গোষ্ঠীর জন্য ব্যবহার করা হয়। The second one is for religious purpose. সেকেন্ড মিনিংটা হচ্ছে যে এটি কোনো একটি ধর্মীয় অনুষ্ঠানে গাওয়ার জন্য ব্যবহৃত একটি গান, স্পেশালি চার্চের কোনো ধর্মীয় অনুষ্ঠান। Now both these meanings could be used ironically here, কারণ আমরা কবিতাটি পড়তে গিয়েই বুঝতে পারবো যে ওয়েন এখানে দেশের জন্য যুদ্ধ করাটাকে একেবারে গ্লোরিফাই তো করেননি, রাদার জিঙ্গয়িজম বা উগ্র দেশপ্রেমকে ওয়েন আউটরাইট রিজেক্ট করেছেন। He also questions the usefulness of religious ceremonies and practices
when soldiers die. যেখানে নির্বিচারে এত মানুষ মারা যাচ্ছে সেখানে মৃত্যুর পরে তাদের জন্য ধর্মীয় আচার অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়েই তিনি প্রশ্ন তুলছেন। এরপর এই ড্রাফটেই আমরা দেখতে পাচ্ছি আওয়েন নিজে প্রথমে ডেড ওয়ার্ডটি লিখেছিলেন, যেটিকে সাসুন চেঞ্জ করে ডুমড করেন। ডুমড ওয়ার্ডটি সাজেস্ট করছে যে এই যে সোলজার্স, তাদের মৃত্যু কিন্তু ইনএভিটেবল, অবশ্যম্ভাবী সেদিন থেকেই, যেদিন তারা এই প্রথম বিশ্বযুদ্ধে এনলিস্টেড হয়েছে, সেদিন থেকেই তাদের মৃত্যু পরোয়ানা লেখা হয়ে গেছে। যুদ্ধে যোগদানের সাথে সাথেই তারা ডুমড হয়ে গেছে। Finally, the word youth seems to remind us how young and innocent these soldiers were. কত তরুণ, নিষ্পাপ, কত সম্ভাবনাময় ছিল এই সব সৈনিকদের জীবন, যা অকালে চলে যাচ্ছে। আওয়েন নিজেই যার জ্বলন্ত উদাহরণ। মাত্র 25 বছর বয়সে মারা না গেলে হয়তো আরো অনেক অমূল্য সাহিত্য কীর্তি তিনি রচনা করে যেতে পারতেন। মেকিং দেয়ার ফিউটাইল ডেথস অল দ্য মোর পোয়েগনেন্ট। তাদের এই ফিউটাইল ডেথস, অকারণ নিরর্থক মৃত্যু, তাই আরো বেশি পোয়েগনেন্ট, মর্মস্পর্শী, করুণ হয়ে উঠছে। দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম, আমরা এখানে দেখতেই পাচ্ছি পোয়েমটি দুটো স্ট্যান্জাতে ডিভাইডেড। ফার্স্ট 8 লাইন্স অক্টেভ and next 6 lines the last stanza that makes the sestate. তাই স্ট্রাকচারের দিক দিয়ে এটি একটি ইটালিয়ান পেট্রার্কান সনেট হলেও the rhyme scheme is based loosely on the rhyme scheme of the English Shakespearean sonnet. এই কবিতার রাইম স্কিম দেখে নেওয়া যাক। এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ এফ ই জি জি, যেখানে শেক্সপিরিয়ান সনেটে এই থার্ড কোয়াট্রনের রাইম স্কিম হয় ই এফ ই এফ, বাট এখানে কি হচ্ছে ই এফ এফ ই। তাই শেক্সপিরিয়ান সনেটের মতন রাইম স্কিম কিন্তু পুরোপুরি আমরা এখানে পাচ্ছি না, একটু আলাদা দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি টেক্সটে চলে যাব। কবিতার প্রথম লাইনটি শুরু হচ্ছে একটি প্রশ্ন দিয়ে, আর রিটরিক্যাল কোয়েশ্চেন, যেটি অবভিয়াসলি কোনো উত্তরের প্রত্যাশায় করা হচ্ছে না, রাদার দ্য পোয়েট ওয়ান্টস টু মেক আ স্টেটমেন্ট থ্রু দিস কোয়েশ্চেন। সেটি কি দেখে নেওয়া যাক। What passing bells for these who die as cattle? Now passing bells mean the ringing of the church bells to announce the death of a person and to remind the faithful of their Christian duty to pray for the departed soul. অর্থাৎ একজন ব্যক্তির মৃত্যুর পরে তার আত্মার শান্তির উদ্দেশ্যে প্রার্থনার জন্যে চার্চে যে ঘণ্টা ধ্বনি ধ্বনিত হয় তাকেই বলা হয় পাসিং বেলস। এখানে কবি জিজ্ঞাসা করছেন কোন শান্তির ঘণ্টা ধ্বনি ধ্বনিত হবে তাদের জন্যে যাদের মৃত্যু ঘটছে পশুর মতন, ডাই অ্যাজ ক্যাটল, which means the soldiers die in an undignified way, unidentified and in large numbers, just like the cattle that are killed in slaughterhouses. কসাইখানায় যেমন অসংখ্য পশু জবাই হয়ে চলে, সেই পশুদের আলাদা করে চেনা যায় না, রক্তের স্রোতে সেই মৃত্যু বড্ড অসম্মানজনক, ইনহিউম্যান। যুদ্ধে নিহত এই সৈনিকদের মৃত্যু একই রকম অসম্মানজনক, নির্দয়। এই সৈনিকদের যুদ্ধক্ষেত্রে পশুর মতন মারা যাওয়ার পরে তাদের ফিউনারাল অর্থাৎ মৃত্যু পরবর্তী অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কোন পাসিং বেল শোনা যায়? Only the monstrous anger of the guns, only the loud sounds of gunshots which seem to be the expression of some monstrous anger.
কোনো বীভৎস বর্বরিচিত রাগের বহিঃপ্রকাশ হিসাবে বন্দুকের ভীষণ আওয়াজ শোনা যায় শুধু। Only the stuttering rifles is rapid rattle. Stuttering rifles বলতে মেশিন গানের দ্রুত গুলি চালানোর শব্দ বোঝায়। স্পিচ ডিসঅর্ডার থাকা একজন ব্যক্তির মুখের শব্দ যেরকম ধাক্কা খেয়ে খেয়ে বের হয়, সেরকম র্যাপিড র্যাটল দ্রুত তীক্ষ্ণ আওয়াজ পর পর বের হয়ে আসছে এই রাইফেলসগুলি থেকে। স্টাটারিং এর টি অ্যান্ড র্যাটল এর টি। র্যাপিড রাইফেলস র্যাপিড র্যাটলের আর R. This is a clear example of alliteration, which is a repetition of consonant sounds at the beginning of adjacent words. Also, it is onomatopoeia as it creates the sound of the rifles through its description. Can patter out their hasty orisons. এই সব বিভৎস শব্দ প্যাটার আউট করে দিচ্ছে, অর্থাৎ যেন চেপে দিচ্ছে, ঢেকে দিচ্ছে দেয়ার হেস্টি অরিসন্স। হেস্টি মিন্স রাশড, খুব দ্রুত, সময়ের অভাবে খুব তাড়াহুড়ো করে তাদের আত্মার শান্তির জন্য যে অরিসন অর্থাৎ প্রার্থনা করা হচ্ছে, তাও এই গোলাগুলির ভীষণ আওয়াজে চাপা পড়ে যাচ্ছে। Orison is an archaic term, প্রাচীন English for prayers. Now another figure of speech is also used here, that is monstrous anger of the guns. It is personification. কারণ a human quality, monstrous anger, সেটি আরোপ করা হচ্ছে গানের ওপর, which is machine. So it is an example of personification. অক্টেভের শেষ 4 লাইন। No mockeries now for them, no prayers nor bells. এখানে খুব স্পষ্টভাবে Owen clearly states his loss of faith over religion and religious rituals. Mockeries বলতে শুধু বিদ্রূপ বা উপহাসজনক কাজ নয়, যা হাস্যকরভাবে নিরর্থক, সেই সব কাজের কথা বলা হয়েছে, which are prayers and bells. কনভেনশনাল প্রথাগত ফিউনারাল রাইটস অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার সাথে যুক্ত কাজ যেগুলি, যেমন প্রার্থনা, ঘণ্টাধ্বনি ইত্যাদি, তা ভীষণ রকমভাবে hollow and inadequate in the face of the brutal and untimely deaths of the young soldiers. যুদ্ধের নির্মম পরিবেশে পশুর মতন মৃত্যু হচ্ছে যেই তরুণ সৈনিকদের, সেই নিহত সৈনিকদের ফিউনারালে যদি প্রার্থনায় তাদের মৃত্যুকে গ্লোরিফাই করে তাদের আত্মার শান্তি কামনা করা হয়, তাহলে সেটা প্রহসন ছাড়া আর কিছুই নয়। খেয়াল রাখতে হবে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় these churches had a vital role in enlisting young men to the army. তাদের মনে করানো হতো যে দেশকে রক্ষা করা তাদের দায়িত্ব। চার্চগুলি প্রো ওয়ার প্রোপাগান্ডা অর্থাৎ যুদ্ধের পক্ষে ক্রমাগত প্রচার চালিয়ে গেছিল। নর এনি ভয়েস অফ মোর্নিং সেভ দ্য কয়ার্স। কেউ তাদের জন্য শোক প্রকাশ করে না সেই যুদ্ধক্ষেত্রে তাদের মৃত্যুর পরে, শুধুমাত্র কয়ারের শব্দ ছাড়া আর শোকের কোনো শব্দ পাওয়া যায় না। চার্চে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যে গ্রুপ অফ সিঙ্গার্স ঐক্যবদ্ধভাবে ইউনাইটেডলি গায়, তাদেরকে কয়ার বলে। তারা ফিউনারাল রাইটসেও থাকে, কিন্তু এখানে তাদের সেই সুদিং পিসফুল গানের কথা কি বলা হয়েছে? না। কিসের কয়ার শোনা যায় তবে এই যুদ্ধক্ষেত্রে? দ্য শ্রিল ডিমেন্টেড কয়ার্স অফ ওয়েলিং শেলস, তীক্ষ্ণ উন্মত্ত আওয়াজ যা প্রতি মুহূর্তে মারাত্মক বিস্ফোরক ও প্রজেক্টাইল উৎক্ষেপণের ফলে তৈরি হচ্ছে। চার্চের শান্তিময় নির্মল পরিবেশের কয়ারের থেকে তা সম্পূর্ণ আলাদা। এছাড়া আর কি শব্দ পাওয়া যাচ্ছে সেখানে? and bugles calling for them from sad shires. বিউগল হলো
সেই বিশেষ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যার ছবিটি এখানে দেখতে পাচ্ছ, যা বিভিন্ন মিলিটারি পারপাসে ব্যবহার করা হয়। এই বিউগেলের ধ্বনি ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ সৈনিকদের যুদ্ধে যাবার জন্য আহ্বান করেও এনেছে। So it was like almost a call for their death. From sad shires. Shires means the different counties of England. ইংল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন প্রান্তর থেকে এই তরুণ সৈনিকদের আহ্বান করে এনেছে বিউগেলের ধ্বনি। The inhabitants of the shires, এই শায়ারের যারা বসবাসকারী মানুষ, that is the places from where these soldiers were recruited, the inhabitants of those places are sad. এই অঞ্চলে বসবাসকারী এই সৈনিকদের আপনজনেরা, যারা তাদের ফিরে আসার অপেক্ষা করে চলেছে, কিন্তু অবশেষে হয়তো তাদের মৃত্যু সংবাদটুকুই এই আপনজনদের কাছে পৌঁছচ্ছে, সেই আপনজনেরা স্যাড। তাহলে এই অক্টেভে যুদ্ধের নানান ভয়ঙ্কর শব্দের সাথে খ্রিশ্চান ফিউনারাল রাইটসের প্রেয়ার্স, বেলস অ্যান্ড কয়ারের শব্দের একটা কন্ট্রাস্ট আনা হয়েছে। এইসব রাইফেলস, গানস, তার হার্শ সাউন্ডসের বর্ণনার দ্বারা আওয়েন আমাদের কাছে ব্যাটল ফিল্ডের একটা কেওটিক অ্যান্ড ব্রুটাল এনভায়রনমেন্টের ছবি তুলে ধরেছেন। যুদ্ধের এই আওয়াজের বর্ণনা, ডেসক্রিপশনটা আরো বেশি করে সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ এখানে, কারণ যেরকমটা আমরা ইন্ট্রোডাকশনে বলে এলাম, আওয়েন নিজে এই যুদ্ধক্ষেত্রের ক্যাকোফোনাস, এই কর্কশ ভয়ঙ্কর পরিবেশের জন্য শেল শকে ভুগতে শুরু করেছিলেন। তাহলে উনি কি ধরনের প্যানিক, কিরকম ট্রমার মধ্যে দিয়ে গিয়েছিলেন, এই অক্টেভে তার একটা ক্লিয়ার আইডিয়া কিন্তু আমরাও করতে পাচ্ছি। সনেটের ইউজুয়াল ফিচার ভল্টা বা টার্ন অর শিফট অফ থটস অ্যান্ড ইমোশন আমরা এখানেও পাচ্ছি। There is a major shift in tone and imagery from the octave to this sestate part, যেখানে প্রথম 8 লাইনে শুধুই ব্যাটলফিল্ডের জোর উগ্র শব্দ, সেখানে শেষ 6 লাইন সেস্টেটে শান্ত করুণ দৃশ্য। So there is a shift from haunting sounds to painful sights. Focus here shifts to the near ones who suffered the loss. কবি এবার এখানে কথা বলছেন সেই সমস্ত মৃত সৈনিকদের আপনজনদের বিষয়ে, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। তিনি বলছেন, what candles may be held to speed them all. খ্রিশ্চান ফিউনারাল রাইটসের আরেকটি অঙ্গ, চার্চের করিস্টার্সরা, যারা কয়ারের সিঙ্গার্স, তারা মোমবাতি জ্বালায় এই বিশ্বাসে যে এই মোমবাতির পবিত্র আলোয় মৃত ব্যক্তির আত্মার স্বর্গে যাবার পথ স্মুথ অ্যান্ড স্পিডি, মসৃণ এবং দ্রুত হয়ে উঠবে। কিন্তু যুদ্ধক্ষেত্রে এই পবিত্র আলো কি অল্টার বয়েজদের হাতের ক্যান্ডেল থেকে আসছে? না, not in the hands of boys but in their eyes. তাদের হাতে নয়, এই আলোর উৎস তাদের চোখে। Now there can be the dying soldiers as well as their fellow soldiers or friends who witness their death. এই দেয়ারটি সোলজার্সদেরও হতে পারে, কিংবা তাদের সহযোদ্ধা, যাদের চোখের সামনে তাদেরই বন্ধুদের মৃত্যু ঘটছে, সেই সমস্ত যোদ্ধাদের কথাও হয়তো এখানে বলা হতে পারে। Shall shine the holy glimmers of goodbyes. মৃত্যুর আগে, একেবারে নিভে যাওয়ার আগে, জীবনের শেষ আলোটুকু এই তরুণ সৈনিকদের অশ্রু সজল চোখে উজ্জ্বল হয়ে উঠবে। এই অশ্রু সজল চোখ তাদের সহযোদ্ধা, তাদের বন্ধুদেরও হতে পারে। যুদ্ধের মাঝে মৃত্যু পথযাত্রী বন্ধুকে শুধু এই চোখের জলেই যারা বিদায় জানাচ্ছে, প্রপার ফর্মাল ফিউনারাল যাদের জন্য হচ্ছে না। The pallor of girls' brows shall be their pall. পল হলো একটি কাপড় যা দিয়ে কফিনের উপরটি ঢেকে রাখা হয়, লাইক দিস। সৈনিকদের ক্ষেত্রে এই কাপড়টি সাধারণত দেশের ফ্ল্যাগ হয়, কিন্তু আওয়েন বলছেন এক্ষেত্রে
এই কফিনে আচ্ছাদনের কাজটির জন্য সবথেকে উপযুক্ত কোন জিনিসটা? দ্য প্যালার অফ গার্লস ব্রাউজ, অর্থাৎ দুশ্চিন্তায় শোকে বিবর্ণ হয়ে যাওয়া। প্যালার রেফার্স টু অ্যান আনহেলদি পেল অ্যাপিয়ারেন্স স্পেশালি অফ দ্য ফেস, মুখের যে একটা বিবর্ণ অবস্থা, যেটি দুশ্চিন্তায় হয়েছে, শোকে বিবর্ণ হয়ে গেছে, সেই সব মেয়েদের মুখ যারা এই সৈনিকদের প্রিয়জন, কেউ হয়তো সিস্টার, কেউ ওয়াইফ, কেউ ডটার, কেউ বিলাভেড, তাদের শোকাতুর বিবর্ণ মুখের অভিব্যক্তিতাই এই মৃত সৈনিকদের কফিনের আচ্ছাদন হয়ে উঠবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধের প্রভাব শুধু অসংখ্য সৈনিকের মৃত্যুতেই সীমিত হয়ে থাকছে না, তাদের বন্ধু পরিজন এবং দ্য সিগনিফিকেন্ট আদার্স, দ্য আনফর্চুনেট উইমেন হু আর লেফট বিহাইন্ড বাই ওয়ার, সেই মহিলারাও, সেই গার্লসরাও এই যুদ্ধ আর মৃত্যুর দ্বারা কতটা এফেক্টেড হচ্ছে, কতখানি কষ্ট তারাও পাচ্ছে। Their flowers, the tenderness of patient minds, তাদের কফিনের ফ্লাওয়ার্স, ফুল কি হতে পারে? The tenderness of patient minds, স্থির সহিষ্ণু মনের কোমল আবেগ আর অনুভূতিটুকুই তাদের জন্য যথাযথ পুষ্প অর্পণ, তাদের কফিনে দেওয়ার জন্য ঠিকঠাক ফ্লাওয়ার বা ফুল হতে পারে। টেন্ডারনেস, এই ফিউনারাল রাইটস এর সময় দেওয়া ফুল, যেটা জেনারেলি লিলি ফুল হয়, সেই লিলি ফুলের ফিজিক্যাল সফটনেস অ্যান্ড সুইটনেস বোঝাচ্ছে এই ওয়ার্ডটা টেন্ডারনেস, এবং একই সাথে এই মৃত সৈনিকদের আপনজনেদের গ্রিভিং, শোকাহত হৃদয়ের কোমল অনুভূতি, তাদের স্নেহ ভালোবাসা, সেগুলিকেও এই টেন্ডারনেস ওয়ার্ডটির দ্বারাই বোঝাচ্ছে। নাও অ্যান ইম্পর্ট্যান্ট এক্সপ্রেশন, পেশেন্ট মাইন্ডস, স্থির ধৈর্যশীল মস্তিষ্কের অধিকারী, বিশ্বে শান্তি রক্ষার জন্য ঠিক যেমনটা প্রয়োজন, as opposed to the mad angry warmongers who are always very eager and excited about war. আভেন হয়তো বলতে চাইছেন যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান বা যুদ্ধবাজ উন্মত্ত ব্যক্তির দ্বারা নয়, বরং শান্তিপ্রিয় মানুষের নির্মল কোমল আবেগের মাধ্যমেই এই মৃত সৈনিকদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব হবে। And each slow dusk, a drawing down of blinds, another Christian custom to draw the blinds down, জানলার খড়খড়িটি নামিয়ে দেওয়া হতো, বন্ধ করে দেওয়া হতো, টু সিগনিফাই দ্যাট আ হাউস ইজ ইন মোর্নিং, যে এই বাড়িতে একটি মৃত্যু ঘটেছে এবং সকলে শোক পালন করছে। যুদ্ধক্ষেত্রে প্রতিদিন যখন ডাস্ক অর্থাৎ গোধূলি ধীরে ধীরে আসে, দিনের আলো স্লোলি ধীরে ধীরে নিভে আসে, সেই ধীরে নেমে আসা অন্ধকারই সোলজার্সদের জীবনের অন্তিম দিনের শেষে নেমে আসা অন্ধকার বা মৃত্যুকেই সিগনিফাই করে। সন্ধ্যার এই অন্ধকার তখন প্রতীক হয়ে ওঠে এই বন্ধ জানলার। and each slow dusk, slow, the slow refers to the slowness of time, শোকের মুহূর্তে সময় যেন আর কাটতে চায় না, যখন দুঃখ নেমে আসে জীবনে তখন সময়ও যেন স্লো হয়ে যায়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের এক নিষ্ঠুর করুণ ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, যখন প্রতিদিন কত শত সৈনিকের মৃত্যুতে এরকম কত বাড়িতে এরকম ভাবেই ব্লাইন্ডস নেমে এসেছিল, এক শোকের অন্ধকারে চারপাশ তখন ঢেকে গেছিল। তাহলে কবিতার শুরুতে কবির যে অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন অ্যান্ড লস অফ ফেথ আমরা দেখতে পাচ্ছিলাম, কবিতার শেষে তা কিন্তু ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে ইন্টু আ মাচ জেন্টলার মোর্নফুল টোন, যা আমাদের মনে সিম্প্যাথি অ্যান্ড প্যাথোস, সহানুভূতি ও করুণার উদ্রেক করছে ফর বোথ দ্য সোলজার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। এবং একই সাথে কবি উইলফ্রেড আওয়েন খুব ইফেক্টিভলি আমাদের রিয়েলাইজ করাচ্ছেন দ্য হরর, দ্য ফিউটিলিটি অ্যান্ড দ্য পিটি অফ ওয়ার। এর সাথেই শেষ করছি আজকের এই কবিতার এক্সপ্লানেশন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। সবাই ভালো থেকো। বাই।